নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন আজ শোনাবো সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জয়া। আমাদের গ্রামের জয়াকে মনে পড়ে। নিতান্ত গরিবের মেয়ে জয়া। পেট ভরে দুবেলা ভাত মুড়ি খেয়েছে, আম জাম পেয়ারা আর কুল খেয়েছে গাছ থেকে পেড়ে। আর দুমদুম করে ঘর সংসারের কাজকর্ম করেছে। হাঁড়ি হাঁড়ি ধান সেদ্ধ করেছে, রৌদ্রে মেলেছে সে ধান। ঢেঁকিতে পাড় দিয়েছে আর কলসি কাঁখে জল এনেছে পুকুর থেকে। তারপর কখন যে সে ফ্রক ছেড়ে শাড়ি পরেছে, পাড়ার বজ্জাত ছেলেগুলোকে আঁচড়ে দিয়েছে, কখন যে তার বয়স বেড়েছে তা সে নিজেও যেমন বুঝতে পারেনি, তার বাবাও তেমনি টের পায়নি। মা থাকলে টের পেত নিশ্চয়ই, কিন্তু মা তার অনেক আগেই মরেছে। কুলীন ব্রাহ্মণের মেয়ে জয়া। বাপ তার অনেক খুঁজে পেতে বের করলে একটি পাত্র। 3 বিঘে ধানের জমি বিক্রি করে জোগাড় করলে টাকা। তারপর ভালো একটা দিন দেখে বিয়ে দিয়ে দিলে জয়া রানীর। সবাই ভাবলে মেয়েটার কপাল ভালো। শ্বশুর শাশুড়ি ননদ ভাজ কেউ কোথাও নেই। বরেরা মাত্র 2টি ভাই। শহরে মস্ত বড় বাসনের দোকান। টাকা করার ঝোঁকে বিয়ে করার কথা মনেই ছিল না, তাই বোধহয় বরের বয়স একটু বেশি হয়ে গেছে। তা হোক, 30 বছরের দিব্যি গাঁটটা গোঁটটা জোয়ান ছোকরা। বড় বড় পেতল কাঁসার বাসনের বোঝা নিজেই 2 হাত দিয়ে মুটের মাথায় তুলে দেয়। হোক না তা 17 বছরের উদ্দাম যৌবনা স্বাস্থ্যবতী স্ত্রী। একটা ঠিকে ঝি আর একটা চাকর নিয়ে জয়া তার নতুন সংসার পেতে বসল। 2 ভাই দোকান চালায়। বড় যায় তো ছোট আসে, ছোট যায় তো বড় আসে। জয়া দেখলে 2 ভাই 2 রকমের। বড় ভাইয়ের শুধু টাকা আর হিসেব, বাসন আর দোকান। আর ছোট ভাইয়ের শুধু খাওয়া আর পড়া, বাজার আর বৌদিদি। দোকান যেতে হয় যায়, দাদার কথা শুনতে হয় তাই শোনে। কাপড়ে গয়নায় সেন্টে আর সাবানে বৌদির 2টো ট্রাঙ্ক একেবারে কানায় কানায় ভরিয়ে দিল দেওর। গরিবের মেয়ে জয়ার চোখেও একটু বাড়াবাড়ি ঠেকল। দেওরকে ডেকে একদিন বললে, আচ্ছা ঠাকুরপো, তোমার টাকা কড়ির কোনো হিসেবপত্র নেই না? দেওর বললে, কেন থাকবে না? চোখে তো দেখতেই পাচ্ছ দাদা কিরকম হিসেবি মানুষ। জয়া বললে, তুমি শুধু একটু বেহিসেবি। কেমন করে বুঝলে? জয়া একটু হাসল শুধু। দেওর জিজ্ঞাসা করলে, দাদা কিছু বলছিল নাকি? জয়া বললে, বলছিল, তোমার দেওয়া সেই চাঁদ তারাগুলো দিয়ে খোঁপা বেঁধেছিলাম। তোমার দাদার হঠাৎ নজর পড়ল। বললে, কে দিলে এগুলো? বললাম, ঠাকুরপো দিয়েছে। বললে, বলে দিলে দাদাকে? জয়া বললে, মরি মরি, আমি মিছে কথা বলবো? দাদা কি বললে? বললে, ভোজু তাহলে দোকান থেকে চুরি করে। ভোজু চোটে কাঁই হয়ে গেল। এই কথা বললে রাস্কেল? রাস্কেল কথার মানে জানতো না জয়া, তবে তার বলার ধরন দেখে বুঝলে কথাটা ভালো নয়। জয়া এড়িয়ে গেল এই অপ্রীতিকর প্রসঙ্গ, পালিয়ে গেল সেখান থেকে। কিন্তু পালিয়েও নিস্তার নেই। জয়া যতই এড়িয়ে এড়িয়ে চলে, ভোজু ততই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে। জয়া সেদিন ঘরের মেঝেয় বসে পান সাজছিল। ভোজু তার কাছে এসে বসল। দাও একটা পান দাও বৌদি, তুমি আমার সঙ্গে ভালো করে কথা কইছো না কেন বলো দেখি? পানটি তার হাতে দিয়ে জয়া বললে, বেশি কথা বলা ভালো নয়। পান চিবুতে চিবুতে বৌদির মুখের দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো ভোজু। জয়া বললে, বৌদির পায়ে তেল না দিয়ে তুমি একটা বিয়ে করো ঠাকুরপো। ভোজু বললে, না, বিয়ে আমি করব না। ওসব চালাকি রাখো,
তোমার দাদাকে আমি বলি। দোহাই তোমার, দাদাকে বলো না। বিয়ে তুমি তাহলে করবে না? না, আমি তোমার পাই তেল দেব। এই বলে চট করে জয়ার একটা পা ভজু তার কোলের ওপর টেনে নিলে। এ কি অসভ্যতা! আর একটু হলে উল্টে পড়ে যেত জয়া। বিরক্ত হয়ে জয়া উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতে গিয়ে ভজুর হাতের মুষ্টি শিথিল করতে বোধ করি জয়াকে একটু বেগ পেতে হয়েছিল। ভজু বলে উঠল, তুমি আমাকে লাথি মারলে বৌদি? জবাব দিতে পারেনি জয়া। পাশের ঘরে গিয়ে দড়াম করে খিলটা বন্ধ করে দিয়েছিল। ভজহরির দাদা নরহরি সেদিন দোকানের কর্মচারীর সামনেই ভজহরিকে একটু তিরস্কার করলে। বললে, তোর কি হয়েছে বল দেখি আজকাল? রেল রসিদ নিয়ে মাল গুদম থেকে মালটা ছাড়িয়ে আনতে বললাম, কথাটা কানেই নিলি না। মালটা ডেমারেজ খাবে তো। কাল আনবো বলেই দোকান থেকে বেরিয়ে যাবার জন্য জুতো পরছিল ভজহরি। কোথায় যাচ্ছিস? যেখানেই যাই, তোমার কি? দোকান ছেড়ে চলে গেল ভজহরি। নরহরি দোকান ছেড়ে চট করে একবার তার বাড়িতে গিয়ে হাজির হলো। এ সময় বড় একটা সে আসে না। জয়া জিজ্ঞাসা করলে, এখন এলে যে? এক গ্লাস জল দাও। জল খেয়ে নরহরি আবার দোকানে ফিরে গেল। ভজহরি ভাবলে, বৌদি নিশ্চয়ই কিছু বলেছে দাদাকে। বলল তো আমার বইই গেল। আরও বেশি বেপরোয়া হয়ে উঠল ভজহরি। দোকানে যায়, আগেও যেমন বসছিল এখনো তেমনি বসে, কাজকর্ম করে, কিন্তু দাদার সঙ্গে ভালো করে কথাই বলে না। এদিকে দাদারও যে কি হলো কে জানে। ভজহরি যখন দোকানে থাকে না তখন চট করে নরহরি একবার বাড়ি থেকে ঘুরে আসে। প্রথম দিন বলেছিল এক গ্লাস জল দাও, দ্বিতীয় দিন চেয়েছিল এক খিলি পান, তৃতীয় দিন বলবার মতো আর কোনো কথা খুঁজে পায়নি। বলেছিল, ভজু আসেনি? জয়া বলেছিল, সে তো আজকাল বাড়িতেই থাকে না। কথাটা বোধ করি নরহরি বিশ্বাস করতে পারেনি। বলেছিল, থাকে থাকে, আমি জানি। ধক করে গিয়ে জয়ার বুকে বেজেছিল কথাটা। কি যেন ভেবে বলেছিল, ওর বিয়ে দিয়ে ওকে আলাদা করে দাও। তাই দেব ভাবছি। এই বলে নরহরি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেছিল, কিন্তু হতভাগা আজকাল আমার কথাও শোনে না। তার দিন কতক পরেই। ইলেকট্রিকের আলোর এত ছড়াছড়ি তখনও হয়নি। মফস্বলের শহরে তো লণ্ঠনই ছিল একমাত্র সম্বল। নরহরির বাড়িতে তখন সন্ধ্যা নেমেছে। ঘর সংসারের কাজ সেরে উনুন ধরিয়ে দিয়ে ঝি চলে গেছে। চাকরটা কোথায় গেছে কে জানে। ফাঁকা বাড়ি খাঁ করছে। জয়া ঢুকেছিল স্নানের ঘরে। ভিজে কাপড় নিংড়ে কোনো রকমে গায়ে জড়িয়ে তাড়াতাড়ি উঠে যাচ্ছিল দোতলায়। আলো জ্বালতে হবে, কাপড় ছাড়তে হবে, তারপর তার রান্না আছে। ফুরফুর করে হাওয়া বইছে, ভুর ভুর করছে দামি সাবানের গন্ধ। সিঁড়ির কাজটা অন্ধকার একটু বেশি। একটু সাবধানে পা টিপে টিপে জয়া ওপরে উঠছিল। ভিজে গায়ে ঠান্ডা হাওয়া মন্দ লাগছিল না। সিঁড়ির বাঁকের মুখে কার সঙ্গে যেন আচমকা ধাক্কা খেয়ে জয়া চেঁচিয়ে উঠল, কে? চেঁচিও না, আমি। ঠাকুরপো? সব কথাটা উচ্চারণ করবে কি? ঠোঁট দুটো খুলতেই পারলে না জয়া। কিন্তু জয়ার গায়েও জোর কম নয়। দু হাত দিয়ে ঠেলে তাকে সরিয়ে দিয়ে এক ধাপ ওপরে উঠে গেল। ভেবেছিল ওপরের ঘরে গিয়ে আগে লণ্ঠনটা জ্বালাবে, কিন্তু যাওয়া তার হলো না। ভিজে কাপড়ে টান পড়তেই তাকে ফিরে দাঁড়াতে হলো। ছি ছি, ভাগ্যিস কাছাকাছি কোথাও আলো ছিল না। অন্ধকারটা উঠেছিল বেশ গাঢ় হয়ে, তাই রক্ষে। দু হাত দিয়ে পরনের কাপড়টা গায়ের ওপর চেপে ধরে জয়া তার পা দিয়ে মারলে এক লাথি। টাল সামলাতে পারলে না জোয়ান ভজহরি। পা হড়কে পড়ল গিয়ে একেবারে সিঁড়ির নিচে। ঠাঁই করে একটা শব্দ উঠল। জয়া তখন তার ওপরের ঘরে গিয়ে থরথর করে কাঁপছে। কাপড় ছাড়বে, না আলো জ্বালবে, না নিচে গিয়ে দেখে আসবে, কিছুই বুঝতে পারছে না। তবু সে অন্ধকারে হাতড়ে হাতড়ে কাপড়টাই ছাড়ল আগে। জামা গায়ে দিলে, তারপর জ্বালালে লণ্ঠনটা। নিচে কার যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে।
এতক্ষণে ফিরলেন বোধহয় বাড়ির চাকর বৃন্দাবন। কোথায় ছিলে এতক্ষণ? সন্ধেবেলা আলো জ্বালাতে হয় জানো না? বলতে বলতে লণ্ঠন হাতে নিয়ে নিচে নেমে এলো জয়া। ছোটবাবু কোথায় গেল? বৃন্দাবন বললে, আচার খেয়েছেন সিঁড়িতে, হাতে খুব চোট লেগেছে। ডাক্তার ডেকে দাও। বলেই জয়া ঢুকল রান্নাঘরে। উনুনের কয়লা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কোনো রকমের ডালের ডেকচিটায় জল চড়িয়ে দিয়ে ডাল এনে তরকারির ঝুড়িটা নামিয়ে বটিটা আনতে যাবে। খুব জোর একটা গোঙানির আওয়াজ তার কানে এসে বাজল। হাতের হাড়টার ভেঙে গেল কিনা তাই বা কে জানে। হতভাগা হঠাৎ ডেকে উঠল, বৌদি। থাক, আর বৌদি বলে ডাকতে হবে না। জয়া চুপ করেই বা থাকে কেমন করে? জলটা গরম হয়ে গিয়েছিল। ডেকচিতে ডাল ফেলে দিয়ে লণ্ঠনটা হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো জয়া। নিচে তার নিজের ঘরে ভজহরির ডান হাত দিয়ে তার বাঁ হাতটা চেপে ধরে বসে বসে কাতরাচ্ছিল। ভাত খাবে তো? জয়া গিয়ে দাঁড়ালো ঘরের ভেতর। ভজহরি বললে, যন্ত্রণায় মরে যাচ্ছি, ভাত খাবো? এই দেখো, কনুয়ের কাজটা বোধহয় ভেঙে গেছে। বেশ হয়েছে, আচ্ছা হয়েছে। জয়া বললে, ডাক্তার এসে হাতটা কেটে বাদ দিয়ে দিক, তাহলেই আমি খুশি হব। বৃন্দাবন। ভজহরি বললে, গেছে ডাক্তারখানায়, আমি রান্না ফেলে এসেছি। বলে জয়া চলে যাচ্ছিল। ভজহরি ডাকলে, বৌদি। চৌকাঠের কাছে ফিরে দাঁড়ালো জয়া। কি বলছো? দাদাকে বলো না, ক্ষমা চাইছি। সে কথার কোনো জবাব না দিয়ে জয়া ফিরে এলো রান্নাঘরে। মাস দুয়েক লাগলো ভজহরির হাত সোজা হতে। নরহরির সঙ্গে কি যে হয়েছে ভজহরির, ঝগড়াঝাটি যেন বেড়েই চলেছে দিন দিন। নরহরি একদিন দোকান থেকে এসেই খাটের ওপর শুয়ে পড়ল চিত হয়ে। না, আর চলবে না। জয়া জিজ্ঞাসা করলে, কি চলবে না? ভজাকে নিয়ে আর একসঙ্গে থাকা চলবে না, ওকে পৃথক করে দেব। সে কথা আমি অনেকদিন আগেই বলেছি। নরহরি বললে, দোকানের 5,000 টাকার মাল দিয়েছে লোপাট করে, নগদ বিক্রি থেকে যে কত সরিয়েছে ভগবান জানেন। জয়া এসব শুনেই বা কি করবে? ভজহরি যে কি সে কথা তার বেশ ভালোই জানা আছে। নরহরি কিন্তু মনের আবেগে বলেই চলল, আবার শুনছি নাকি হতবাগা রোজ মদ খায়। বৃন্দাবন বলছিল রাত্রে একদিন বাড়িই ফেরে না। এই নিয়ে শেষ পর্যন্ত একটা বিশ্রী কাণ্ড হয়ে গেল। দোকানের একজন কর্মচারী হাতে নাতে ধরা পড়ল। নরহরি তার 14 বছরের চাকরি দিলে খতম করে। ভজহরি বললে, আমার অর্ধেক ভাগ আমাকে চুকিয়ে দাও, আমি পৃথকই হব। হিসেব নিকেশ শুরু হলো তাদের বাবা মারা যাবার পর থেকে। খাতাপত্র নিয়ে বসলো দুজন নতুন কর্মচারী। ইনকাম ট্যাক্স, মহাজনের দেনা, আদায় অনাদায়, দাদন লগ্নি, আয় ব্যয়, হাজার রকমের হাজারটা ফ্যাঁকড়া। হিমশিম খেয়ে যেতে লাগলো লোকজন। তার ওপর আছে কিছু গোপন রহস্য, মালে ভেজাল, ওজনের কারসাজি, জাল বাটখারা। সততার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে আছে সঠতা। তবে না 40 বছরের কারবার শহরের মাঝে দাঁড়িয়ে আছে বুক ফুলিয়ে। তুই এসব কি বুঝবি রে হতবাগা? তুই তো ছিলি ছেলে মানুষ। আহার নিদ্রা বন্ধ করে নরহরি দিবারাত্রি পড়ে থাকে দোকানে আর বলে, আলাদা হয়ে গিয়ে আলাদা থাক, আলাদা আলাদা দোকান কর, তখন বুঝবি মজা। কিন্তু বুঝতে তাকে আর হলো না। অমানসিক পরিশ্রম করার জন্যই হোক আর যে কারণেই হোক, হঠাৎ একদিন নরহরি দোকান থেকে উঠে এলো দুপুরবেলা। এসেই শুয়ে পড়ল বিছানায়। ক্রমাগত বমি আর বমি, পেটে অসহ্য যন্ত্রণা, সর্বাঙ্গে জ্বালা আর নিদারুণ পিপাসা। ভজহরি কেঁদে কেটে একাকার করলে। নিজে গিয়ে ডাক্তার ডেকে আনলে। বড় বড় ডাক্তার এলো, মোটা মোটা টাকা নিলে, কিন্তু কেউ কিছু করতে পারলে না। শেষ পর্যন্ত 24 ঘন্টায় 3,000 টাকা খরচ করিয়ে দিয়ে পরের দিন দুপুরে নরহরি শেষ নিঃশ্বাস পরিত্যাগ করলে। অসমাপ্ত পড়ে রইল কারবারের হিসেব নিকেশ। দোকানে তালাচাবি বন্ধ করে দিয়ে ভজহরি কাঁদতে লাগল।
কাঁদতে কাঁদতেই যা কিছু করবার তাকেই করতে হলো। কিন্তু আশ্চর্য ব্যাপার, যার কাঁদার কথা সবচেয়ে বেশি সেই জয়াই শুধু কাঁদলে না। বাড়িতে মেয়ে মানুষ নেই। পাড়ার দুজন মেয়ে এসে যা করবার করলে। জয়ার হাতে শাঁখা ভেঙে দিলে, সিঁথির সিঁদুর মুছে দিলে, তারপর সাদা থান পরিয়ে যৌবনে যোগিনী সাজিয়ে বাড়িতে দিয়ে গেল বসিয়ে। সান্ত্বনা দেবার মতো ভাষা খুঁজে না পেয়ে শুধু বলে গেল, কি আর বলবো মা, এখন দেওরের ছেলে মেয়ে নিয়ে স্বাদ আহ্লাদ মেটাও। জয়ার চোখে জল নেই। মনে হলো তার চোখ দুটো যেন জ্বলছে। মন্তব্য করতে কেউ ছাড়লে না। বললে, কেমন মেয়ে বাবা কে জানে। কেউ বা বললে, ও কাঁদবে কেন ভাই, কাঁদবো আমরা। স্বামী বিহনে ত্রিভুবন যাদের অন্ধকার, অত বড় কারবারের অর্ধেকের মালিক, দাস দাসী রেখে বসে বসে খাবে, ও কাঁদবে কেন। ভজহরি অনেক টাকা খরচ করে শ্রাদ্ধ শান্তি করলে। খবর পেয়ে জয়ার বাবা এলো কাঁদতে কাঁদতে। জয়া বললে, বাবা, আমি তোমার সঙ্গে যাব। ভজহরি আপত্তি করলে, সে কি কথা বৌদি, তোমার কারবার, তোমারই সব, তুমি গেলে চলবে কেন। জয়া তার আপত্তি শুনলে না। সেই এক জিদ ধরে বসল, যাব। তারপর একদিন সে তার স্বামীর পরিত্যক্ত কারবারের উত্তরাধিকার, সঞ্চিত অর্থের অংশ, বাড়ি ঘর, টাকা কড়ি, সোনার গয়না, জামা কাপড় সব কিছু ফেলে দিয়ে রেখে তার বাবার সঙ্গে চলে এলো তাদের গ্রামে। ফিরে যাওয়ার নামটিও আর মুখে আনলে না। বাপ বললে, ওখানকার টাকা কড়ি তোর দেওরের হাতে ছেড়ে দেওয়া তো ভালো হচ্ছে না জয়া, বলিস তো আমি না হয় যাই একবার। জয়া বললে, না বাবা, তুমি যেও না। এই বলে সে নিজেও গেল না, তার বাবাকেও যেতে দিলে না। ভজহরির খবর আর রাখিনি, রাখবার দরকারও হয়নি। গ্রামের মেয়ে জয়াকে দেখেছি, সে আবার তেমনি বাপের সংসারে কাজ করছে। পুকুর থেকে জলও আনছে, ভাতও রাঁধছে, আবার অতি প্রত্যুষে স্নান করে এসে পিঠে এক পিঠ ভিজে চুল এলিয়ে দিয়ে বাবা রুদ্রেশ্বর শিবের মাথায় জলও ঢালছে। জয়াদের বাড়ির সম্মুখে বারোয়ারি চণ্ডী মণ্ডপ, পাশেই শিবের মন্দির, দক্ষিণে কালীবাড়ি। প্রত্যহ সকাল সন্ধ্যায় দেখা যায় শুদ্ধাচারিণী ভক্তিমতী জয়া একাগ্রমনে হাত জোর করে সেইখানেই বসে আছে। তার সে যৌবনের উদ্দামতা আর নেই। দুকুলপ্লাবী বন্যার প্রচণ্ডতা কমে গিয়ে শরতের নদীর মতো এখন যেন তার সারা দেহে নেমে এসেছে একটা কমনীয় শান্তশ্রী। ব্রত পার্বণ উপবাসেও যেমন তার ক্লান্তি নেই, সমবয়সী মেয়েদের সঙ্গে হাসি রহস্যেও তেমনি তার সমান আগ্রহ। গোমরা মুখ করে বসে থাকবার মেয়েই সে নয়। রেবার বিয়ে হয়েছিল একই সময়। দিব্যি ফুটফুটে একটি ছেলে কোলে নিয়ে সে বাপের বাড়ি এসেছে। জয়ার সঙ্গে দেখা হতেই বললে, হ্যালা, শুনছি নাকি তুই টাকা করে গয়নাগাটি ফেলে দিয়ে চলে এসেছিস। জয়া হেসে বললে, হ্যাঁ এসেছি। এসে এই বাপের বাড়ির দাসীবৃত্তি করবি আর শুকনো কাঠ হয়ে জীবনটা কাটাবি? তবে কি আর একটা বিয়ে করব? এই বলে জয়া হো হো করে হেসে উঠেছিল। রেবা মুখ বুজে শুনেছিল সে কথা। তারপরেই দেখেছিল তার শুচি স্নিগ্ধা পূজারিনীর বেশ। মন্দ লাগেনি দেখতে। রেবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনেই বলেছিল, হতভাগীর অদৃষ্ট। এইবার কোন দিক দেখব সূচিবাই হয়ে দেশ দুনিয়াকে গালাগালি দিচ্ছে। আমাদের গ্রামের ঠিক গা ঘেঁষে পার হয়ে গেছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই পথের যারা পদাতিক, সেই রকম কত পথশ্রান্ত পথিক, কত নিরন্ন ভিক্ষুক, কত সাধু, কত সন্ন্যাসী এসে আশ্রয় নেয় বারোয়ারি তলায়। কেউ বা রাত্রিটা কোনো রকমে পার করে দিয়ে সকালে উঠেই চলে যায়। কেউ বা দৌড়ে দৌড়ে 4টি চাল সংগ্রহ করে একটু আগুন জেলে ভাত ফুটিয়ে নেয়, আবার কেউ বা উপবাস দিয়ে পড়ে থাকে। একদিন সকালে শিব মন্দিরে যাবার পথে জয়া দেখলে এক বৃদ্ধ সন্ন্যাসী কম্বল মুড়ি দিয়ে বসে বসে কাঁপছে। কি হয়েছে জিজ্ঞাসা করতেই সন্ন্যাসী জানালে তার পিয়াস লেগেছে, 1 লোটা পানি চায় সে। সন্ন্যাসীকে জল এনে দিয়ে জয়া জিজ্ঞাসা করেছিল,
কিছু খাবে? হাঁ মাই, ভুক ভি লাগা। ভাত খাবে? নেহি মা, ভাত নেহি, রুটি। খান চারেক রুটি আর খানিকটা তরকারি বাড়ি থেকে এনে জয়া খাইয়েছিল তাকে। বসে বসে খাইয়েছিল আর বলেছিল, এই বুড়ো বয়সে পথে পথে ঘুরে মরছ কার জন্য? বৃদ্ধ সন্ন্যাসী বলেছিল, ভগবানের জন্যে। জীবনটা তো কাটিয়ে দিলে, পেলে ভগবানকে? জবাব দিতে পারেনি সন্ন্যাসী। করুণ নয়নে তাকিয়েছিল জয়ার মুখের দিকে। শেষে ঘাড় নেড়ে বলেছিল, নেহি মাজি, ইয়ে জনম মে মিলা নেহি, পর জনম মে জরুর মিলেগা। সেই থেকে কি যে হলো জয়ার, সাধু সন্ন্যাসী যে আসে তাকেই জিজ্ঞাসা করে, কি জন্যে এত কষ্ট করছো বলো দেখি? সবার মুখেই সেই এক কথা, ভগবানের জন্য। পেয়েছ ভগবানকে? কেউ বলতে পারে না পেয়েছি। মাত্র একজন, শুধু একজন বলেছিল অন্য কথা। বলেছিল, অত বড় কথা আর জবাব দিতে পারবো না। ভগবানকে কেউ পায় না, পায় নিজেকে, নিজের আনন্দময় সত্তাকে। জয়া তাকে প্রথম দেখেছিল সে এক বড় অদ্ভুত সময়। গ্রীষ্মের সন্ধ্যা, মিষ্টি মিষ্টি হাওয়া বইছে, চারিদিক অন্ধকার হয়ে এসেছে। বারোয়ারি তলায় কেউ নেই, অতিথি অভ্যাগত কেউ বোধহয় আসেনি সেদিন। সারা বৈশাখ মাস ঘিয়ের প্রদীপ জ্বলে রুদ্রেশ্বর শিবের মন্দিরে। পাছে নিভে যায় তাই আঁচলের আড়ালে অতি সন্তর্পণে প্রদীপটি নিয়ে জয়া যাচ্ছিল মন্দিরের দিকে। অশ্বত্থ গাছের তলা দিয়ে চণ্ডীমণ্ডপের পাশ ঘেঁষে শিব মন্দিরের সিঁড়ির ধাপগুলো পেরিয়ে যেই সে চত্বরে পা দিয়েছে, মিষ্টি হাওয়ায় নিবু নিবু প্রদীপের শিখা গেল নিভে। চারিদিকের অন্ধকারটা যেন আরো জমাট বেঁধে গেল। কি করবে সে? আবার বাড়ি ফিরে যাবে? এমন সময় ভারী একটা মিষ্টি ভরাট কণ্ঠস্বর, এখানে এসো, জ্বালিয়ে দিচ্ছি। সাধু সন্ন্যাসী ছাড়া কেই বা এখানে থাকবে? ধীরে ধীরে এগিয়ে গেল জয়া। ফস করে দেশলাই জ্বালার শব্দ হলো। জয়া বাড়িয়ে ধরলে প্রদীপটি। প্রদীপের আলোয় জয়া চোখ তুলে তাকিয়েই চমকে উঠল। সৌম্য সুন্দর গৌরকান্তি এক তরুণ সন্ন্যাসী, মাথায় বাবরি চুল, বড় বড় স্বপ্নালু দুটি চোখের কালো দুটি তারা, সুগঠিত স্বাস্থ্যবান দেহ, পরনে গৈরিক বস্ত্র। প্রদীপটি মন্দিরের ভেতর রেখে জয়া কি যেন ভাবতে ভাবতে বেরিয়ে এলো। মন্দির চত্বরে সন্ন্যাসী যেখানে বসেছিল সেইখানে এসে থামল একবার। কিছু বলবে? না। জয়া ফিরে গেল মন্দিরের দোরের কাছে। দোর বন্ধ করতে ভুলে গেছে। জয়া জিজ্ঞাসা করলে, রাত্রে কি খাবেন আপনি? সন্ন্যাসী বললে, সূর্যাস্তের পর আমি কিছু খাই না। তুমি দয়া করে জিজ্ঞাসা করলে, তোমাকে ধন্যবাদ। কাল দিনের বেলা কি করবেন? কিছু জানি না। ভাত খান? খাই। আর কিছু না বলেই জয়া চলে গিয়েছিল। পরের দিন সকালে স্নান সেরে রোজ যেমন যায় সেদিনও তেমনি জলের কলসিটি নিয়ে জয়া শিবের মন্দিরে গিয়ে দেখে তার সে সন্ধ্যার দেখা সন্ন্যাসী অতি প্রত্যুষে স্নান করে কম্বলের শয্যাটি পরিপাটি করে গুটিয়ে তার ওপর চোখ বুজে বসে বসে বোধ করি ধ্যান করছে। শিবের মাথায় জল দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসে দাঁড়াতেই সন্ন্যাসী জয়ার মুখের দিকে তাকালে। জিজ্ঞাসা করলে, তুমি কি কাল রাত্রে? হ্যাঁ, আমি। ভাত খাবেন তো? সন্ন্যাসী হাসলে, বড় সুন্দর সে হাসি। বললে, মেয়েরা খাওয়াতে খুব ভালোবাসে। তা বেশ, আমাকে খাইয়ে যদি তোমার আনন্দ হয়, সে আনন্দ থেকে আমি তোমাকে বঞ্চিত করতে চাই না। এইটুকু শুনেই জয়া চলে যাচ্ছিল। সন্ন্যাসী বললে, আরে যাচ্ছ কোথায়? শোনো শোনো। জয়া ফিরে দাঁড়ালো। সন্ন্যাসী বললে, সত্যি যদি খাওয়াতে চাও, এক মুঠো চাল, এক মুঠো ডাল, দুটি আলু, একটু নুন আর দুটো পাতা আমাকে ভিক্ষা দিয়ে যাও। এইতেই তোমার খাওয়ানো হবে। আমি অত্যন্ত আনন্দিত হব। জয়া ভেবেছিল ভালো করে খাওয়াবে সন্ন্যাসীকে,
কিন্তু তার খাওয়ার ফিরিস্তি শুনে মুখ টিপে একটুখানি হেসে জয়া বাড়ি ফিরে এলো। চাল, ডাল, 2টি আলু আর একটু নুন। তার উপরেও বেশি কিছু নিয়ে গিয়েছিল জয়া, 2টো কাঁচা লঙ্কা আর খানিকটা ঘি। গিয়ে দেখে মন্দিরের পেছনে হাওয়া আড়াল করে 3টি ইঁট দিয়ে উনুন তৈরি করে সন্ন্যাসী গাছের তলায় শুকনো কাঠি সংগ্রহ করছে। জয়া বললে, ওই অশ্বত্থ কাঠি দিয়ে রান্না হবে আপনার? ফুঁ দিয়ে দিয়ে সারা হবেন, ধোঁয়ায় চোখ জ্বলে যাবে। দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। এই বলে বাড়ি থেকে কেরোসিন তেল এনে কাঠের কুঁচো এনে জয়া উনুন ধরিয়ে দিয়ে বললে, এইবার কি করতে হবে বলুন। সন্ন্যাসী বললে, তোমাকে এবার সরে দাঁড়াতে হবে আর এই ঘিয়ের বাটিটা ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমি আর ছুঁতেও পাবো না? না। তেল ঘি খান না বুঝি? না। এই খেয়ে ওই শরীর আপনার আছে কেমন করে? জানি না। এমনি করে বুঝি ভগবানকে খুঁজছেন? না, আমি ভগবানকে খুঁজিনি। ভগবান কি হারিয়ে গেছেন যে খুঁজব? তবে এই এত কষ্ট করছেন কিসের জন্যে? নিজের জন্যে, নিজের আনন্দের জন্যে। জয়া বললে, ওসব হেঁয়ালি আমি বুঝতে পারি না, পরিষ্কার করে বুঝিয়ে বলুন। সন্ন্যাসী বললে, পরে এক সময় এসো, বুঝিয়ে দেব। বুঝিয়ে এসে বলেছিল কি না জানি না। জয়া কিন্তু বুঝতে সত্যি চেয়েছিল, কারণ তার নিজের জীবনেও অভাব যদি কিছু ঘটেছিল তো সেই একটুখানি আনন্দের। আরও একদিন থাকলো সন্ন্যাসী, কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই। খায় তো দিনে রাত্রে মাত্র একবার, 2টি চাল, ডাল, আলু একসঙ্গে সেদ্ধ করে। থাক না তার যতদিন খুশি। কিন্তু রইল না সে। পরের দিন সকালে দেখা গেল সন্ন্যাসী চলে গেছে। বেলা 10টা-11টা পর্যন্ত উনুনে আগুন পড়ল না দেখে জয়ার বাবা ডাকলে, জয়া। কোনো সাড়া শব্দ পেলে না। নিজেই শেষে উনুন ধরিয়ে রান্না করতে বসল। ভাত চড়িয়ে দিয়ে চট করে একবার শিব মন্দিরে গিয়ে দেখে এলো সন্ন্যাসী নেই। মুখে কাউকে কিছু বলতে পারলে না বটে, কিন্তু মনে মনে ঠিক জানল জয়াও সেই সন্ন্যাসীর সঙ্গে গ্রাম ছেড়ে চলে গেছে। গ্রামের লোকের জানতে দেরি হলো না। এ কান সে কান হতে হতে কথাটা ছড়িয়ে পড়ল সর্বত্র। তা যাক, এখানে থাকলেই বা কি সান্ত্বনা ছিল তার। আনন্দ সন্ধানী সন্ন্যাসীর সাহচর্যে জয়া যদি সন্ন্যাসিনী হয় তো হোক, আনন্দময় জীবন দেবতার সন্ধান যদি পায় তো পাক। গৃহত্যাগী সন্ন্যাসী যদি মনের মতো গৃহিণী নিয়ে গৃহবাসী হয় তাতেই বা দোষ কি? এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।